কাজে ত্রিপুরাজ্যের কিছু বিজেপি নেতা এরা যেন সর্বভারতীয় নেতা, এরা যেন সারা দেশের নীতি নির্ধারণ করে, এটা কোর ব্যাং হয়ে এরা সমুদ্রের গল্প বলে। বলা হয় আপনি নাকি আদা কেলেঙ্কারির নায়ক। আপনি কার্যত আজকে এটার স্পষ্টীকরণ দেবেন। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমেও আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের যদি হিম্মত থাকে, মুরুদ থাকে, বের করুন। ত্রিপুরা রাজ্যে গোহত্যা নিষিদ্ধ হচ্ছে না, কিংবা সরকার কঠোর আইন প্রণয়ন করছে না, গোহত্যা বন্ধ হোক, এটা কি কমিউনিস্ট সিপিএম চায়? মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব এই রাজ্যের বরখাস্ত মুখ্যমন্ত্রী, তো আমরা তো থানসার বিরোধী না, কিন্তু তোমার থানসা, তোমার স্বপ্ন, তোমার স্লোগান, তোমার লাস্ট ফাইট, তোমার কনস্টিটিউশন সলিউশন কে করছে না? বিজেপি। যে মাওবাদীরা সেনাদের হত্যা করলো, নিরীহ মানুষকে হত্যা করলো, সেই মাওবাদীদের পক্ষে বিবৃতি প্রকাশ করেছে কমিউনিস্ট পার্টি। মাওবাদী আর মার্ক্সবাদী দুটো এক, কি বলবেন? হিন্দু খত্রে মেহে, যে দেশের 80% জনসংখ্যা এবং তার বেশি হিন্দু, যে দেশের 30-31 জন সুপ্রিম কোর্টের এই মাননীয় বিচারক, তার একজন দুজন বাদে সবাই হিন্দু, যে দেশের সেনাবাহিনীর 3 প্রধান সবাই হিন্দু, যে দেশের মন্ত্রিসভার এখন তো 100% হিন্দু, যে দেশের প্রশাসনে শতকরা 90-95 ভাগ যারা আমলা এরা হিন্দু, তো সেই দেশে কি করে হিন্দু খত্রামে হতে পারে? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্যার, অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া। নমস্কার। নমস্কার স্যার, রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, কয়েকদিন আগে ঈদকে কেন্দ্র করে যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি সংঘটিত হলো, কি বলবেন স্যার? আমাদের রাজ্যের মধ্যে যে আইনের শাসন নেই এবং একদল সমাজ বিরোধী নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত, তাদের হাতেই প্রশাসন চলে গেছে এবং রাজ্যের শাসক দল ক্রমশ সম্পূর্ণভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বা তাদের উপর নির্ভর করছে। এই যে ঘটনাগুলো হলো এই ঈদের দিনে উদয়পুরে, আগরতলাতে, এবং শুধু এই ঈদের সময়ে নয়, গত যে আমাদের শারদ উৎসবের সময়েতেও, তার আগে এই কন্ডাছড়াতে, তারপর এই কদমতলাতে, ধর্মনগরের পেকুছড়াতে, এখানে জিরানিয়ার কৈত্রাবাড়িতে, এগুলি তারই প্রতিফলন। আরও ছোটখাটো অসংখ্য ঘটনা, এগুলিতে আমি উল্লেখ করছি না। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি বলি যে এ রাজ্যে প্রায় 83% উপরে হিন্দু জনসংখ্যার বাস, যে বিজেপি দল হিন্দুত্বকে প্রধান তাদের অস্ত্র বলে, তাদের এজেন্ডা বলুন আপনি, সেটাকে কেন্দ্র করে তাদের রাজনীতিটা, ত্রিপুরা রাজ্যে গোহত্যা নিষিদ্ধ হচ্ছে না, কিংবা সরকার কঠোর আইন প্রণয়ন করছে না, অথচ আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী রাজ্য আসাম, সেখানে হিমন্ত বিশ্ব শর্মার সরকার গোহত্যায় কঠোর আইন পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু ত্রিপুরায় কেন ডক্টর মানিক শাহ সরকার গোহত্যা নিয়ে এই কঠোর আইন প্রণয়ন করছেন না? আপনি তো রাজ্যের বিরোধী দলনেতা, গোহত্যা বন্ধ হোক, এটা কি কমিউনিস্ট সিপিএম চায়? প্রথমত হলো, আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় সরকার। ভারতবর্ষের কোন একটা অঙ্গরাজ্যে এভাবে গোহত্যা বা কোনো অংশের একটা অংশের জনগণের তাদের খাদ্য, পোশাক, ভাষা, সংস্কৃতি একতরফা এটাকে নিষিদ্ধ করা, যদিও আমাদের দেশের কিছু কিছু রাজ্যে এটা হয়েছে, কিন্তু এটা কতটুকু সংবিধান সম্মত এ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। যদিও আমাদের যে সংবিধান, তার চরিত্রকে আমরা বাইরের থেকে যদি আমরা দেখি, অত স্থূলভাবে যদি আমরা দেখি, উইথ দি ইন্ডিয়ানস, দিস কান্ট্রি, দিস নেশন ইজ ওয়ান অফ দি ডেমোক্রেটিক, লার্জেস্ট ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার। তার মানে এটা কি হলো, যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, তো স্বাভাবিক তার পোশাক, খাদ্যাভ্যাস, তার এই আচার আচরণ, এগুলো ব্যক্তিগত ব্যাপার।
রাষ্ট্র সেখানে কোনো ধরনের হুইপ জারি করতে পারে না। কিন্তু এখন আমাদের দেশের সরকার এসব করছে, এবং যদিও ত্রিপুরাজ্যের মধ্যে এই স্লোগান তারা তুলে না, কিন্তু আমাদের দেশের যে মেনল্যান্ডে একটা স্লোগান তারা চাউর করে দিয়েছে, হিন্দু খত্রে মে হে। যে দেশের ৮০% জনসংখ্যা এবং তার বেশি হিন্দু, যে দেশের ৩০-৩১ জন সুপ্রিম কোর্টের এই মাননীয় বিচারক, তার একজন দুজন বাদে সবাই হিন্দু, যে দেশের সেনাবাহিনীর ৩ প্রধান সবাই হিন্দু, মাঝে মধ্যে কদাচিৎ হয়তোবা অন্য ধর্মের কেউ আসেন, যে দেশের মন্ত্রিসভার এখন তো ১০০% হিন্দু, যে দেশের প্রশাসনে শতকরা ৯০-৯৫% যারা আমলা এরা হিন্দু, তো সেই দেশে কি করে হিন্দু খত্রামে হতে পারে? তো এটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে দেশের বর্তমান শাসক দল তাদের যে রাজনৈতিক দর্শন তথাকথিত হিন্দুত্ববাদী, তার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্মে কোথাও বলা হয়নি যে অন্য কোনো ধর্মকে ছোট করতে হবে, তাদের অধিকার কেড়ে নিতে হবে, কেউ বলেনি এগুলো। কিন্তু আজকে এটাকেই যে ধর্মের নামে নয়, এটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে এই ঈদ এবং এরকম ওই খ্রিস্টানদের এই বড়দিন, এই সমস্ত অনুষ্ঠান যখন আসে তখন একটা হিংসার বাতাবরণ তৈরি করে। এই রাজ্যের বা এই দেশের মানুষের মধ্যে এটা কখনো ছিল না। এটাকে নানাভাবে খুব সকৌশলে জন্ম দিয়ে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, একটা ভীতির একটা পরিবেশ তৈরি করার একটা খুবই মানে সুচতুর এবং সূক্ষ্ম পরিকল্পনা করে, যে জনগণের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা, বেকারি, ক্ষুধা এবং আরো নানা ধরনের আমাদের দেশের যে কোনো প্যারামিটার যদি আমরা দেখি, যদিও এই সরকার বলে বেড়ায় তাদের একটা সংস্থা আছে নীতি আয়োগ, যার মূল্যায়নের কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, এটা মন গড়া কিছু তথ্য কদিন বাদে বাদে বাজারে ছেড়ে দিয়ে তারা নিজেদের ডুল পেটায় প্রচার করে। আমাদের রাজ্যে যেমন ১ নম্বর সুশাসন, ২ নম্বর সুশাসন, সারা দেশে বিকশিত ভারত, এই বিশ্বগুরু, এই সমস্ত কথা বলে, এবং সর্বশেষ তো প্রচন্ড হাসির খোরাক সারা পৃথিবীর সামনে তৈরি করলো যে ভারত জাপানের অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। তার মানে তাহলে জাপানের যে জনগণের এই জীবনযাত্রা মান, তার থেকে আমরা উন্নত হয়ে গেছি। কোনো মূর্খের কথা বলবে, কিন্তু বলছে আমরা জাপান থেকে উন্নত হয়ে গেছি। মানুষ তো এটাকে বিশ্বাস করাতে হবে। যদি দেশে সামাজিক সন্তুলন থাকে, গণতান্ত্রিক বাতাবরণ থাকে, বাক স্বাধীনতা মানুষ ভোগ করতে পারে, তাহলে এই সমস্ত যে যুক্তিহীন গুজামিল এবং দাহাজ অপপ্রচার, অসত্য ভাষণ, এগুলো প্রতিবাদ করবে। কাজে এই প্রতিবাদী মুখকে বন্ধ করে দেওয়ার জন্যই এই অবতারণা হিন্দু খত্রে মে হে, এবং এই ঈদ, ঈদ উজ্জোহা, বড়দিন, এগুলাকে বাছাই করে এইভাবেই আমাদের যে দেশের শান্তিপূর্ণ নিরীহ জনগণের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা, আর কিছুই না। স্যার, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, কিন্তু এই রাজ্যের শাসক দলের অনেক নেতারা আপনাকে নিয়ে বিশেষ করে বলা হয় আপনি নাকি আদা কেলেঙ্কারির নায়ক। আপনি কার্যত আজকে এটার স্পষ্টীকরণ দেবেন যে উনারা যে অভিযোগটা করছেন সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি। তাদের হাতে ফাইল, তাদের হাতে রেকর্ড, তাদের কথায় উদ্ভাস করে সমস্ত আমলা, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তো তারা তদন্ত করুক না। এরা তদন্ত করে এরা দেখাক
তাদের কাছে যদি সত্যি সত্যি সেরকম প্রমাণ থাকতো বা এরকম কোনো ঘটনা হতো, তো 7 বছরে তারা এগুলি খুঁজিয়ে বের করতে পারলেন না। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমেও আমি চ্যালেঞ্জ করছি, তোমাদের যদি হিম্মত থাকে, মুরুদ থাকে, বের করুন। তখন যে সময় ঘটনাগুলি ঘটেছিল, সে অফিসাররা এখন এই সরকারের কেউ চিফ সেক্রেটারি, কেউ প্রিন্সিপাল সেক্রেটারি, তারাই আছেন। এরা সমস্ত ফাইলের হদিস ছাড়া জানেন। কেন বলছে এগুলি? আসলে বর্তমানে যারা শাসক দল, আমি নাম করব না, কারো নাম কাকে নাম করব? নাম করতে গেলে সবার নাম বলতে হয়। এগুলো এক একটা দুর্নীতির পাহাড়ে তারা চড়ে আছে। এরা ভয় পাচ্ছে, এদের দিন ঘনিয়ে আসছে, তাদের এই সমস্ত অপকর্মগুলো আগামী দিন এই রাজ্যের মানুষ বের করবে। কাজেই আগে থেকেই এই সমস্ত কথাবার্তাগুলি বলে এরা একটু কদিন আরো টিকে থাকার অক্সিজেন পায় কিনা, মানুষকে বিভ্রান্ত করে এদের সাথে রাখতে পারে কিনা, এটাই। আমি আবারও বলছি, আমি চ্যালেঞ্জ করছি। কদিন আগেও এই মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব, এই রাজ্যের বরখাস্ত মুখ্যমন্ত্রী, বিজেপির বর্তমান সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমরা এগুলি খুঁচিয়ে তুলব। কে আপনাকে না করছে? কে আপনাকে বাধা দিচ্ছে? কালকে করুন। কাজে এগুলি কেন বলা? আসলে এরা এমনভাবে তারা এই দুর্নীতির মহাসাগরে, মহাসমুদ্রে নিমজ্জিত হয়েছে যে আমাদের বিরুদ্ধে সমস্ত কথা বলে তাদেরটা একটু আড়াল করা যায় কিনা, এতে ববি বলবে না, এতে একটা চুলও নড়বে না। আমি চ্যালেঞ্জ করছি। কাজে তুমি জিজ্ঞেস করলে আমাকে, এই জন্যই বললাম। স্যার, মহারাজা প্রদ্যুৎ কিশোর বলছেন কংগ্রেসের সাথে আমার সুসম্পর্ক, রাহুল গান্ধীর সাথে আমার সুসম্পর্ক, বিজেপির সাথে জুটে আছি, কিন্তু আমার শত্রু হচ্ছে কমিউনিস্ট। কি বলবেন? হ্যাঁ, ব্যক্তিগতভাবে সুসম্পর্ক থাকাটা অন্যায় কিছু না, এবং মাননীয় প্রদ্যুৎ মানিক্য কিশোরের সাথে ব্যক্তিগতভাবে আমারও কোনো শত্রুতা নেই, দূরত্ব নেই, বা পার্টি হিসেবে ত্রিপুরা মথার সাথে এই সিপিআইএম এর এটা কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে নয়, এটা নীতি থেকে। আজকে ত্রিপুরা মথা এমন একটা দলের সাথে এরা আতাত করে বা জোট করে সরকারে আছে। ত্রিপুরা মথা জন্মই তো হয়েছে আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ড করব, এডিসিকে এম্পাওয়ার করব, তারপর ককবরককে 8ম তপশিল অন্তর্ভুক্ত করব, এই রাজ্যের ত্রিপ্রাসাদের উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাব। আর আজকে তার এই যে দাবিগুলো বা স্বপ্নগুলো, এই দাবি বা স্বপ্নের আমাদের কোনো বিরোধিতা নেই। হ্যাঁ, এডিসি এম্পাওয়ার হোক, আমরাও চাই। ককবরক এই 8ম তপশিল অন্তর্ভুক্ত হোক, আমরাও চাই। বহু আগে থেকেই আমরা বলে আসছি, পার্লামেন্টে বহুবার কথা বলেছি আমি। এডিসির এম্পাওয়ারমেন্টের জন্য সংবিধানের 125তম সংশোধনের জন্য বিল, এটা আমাদের চাপে তৈরি হয়েছে, কিন্তু আজকে 7 বছর ধরে কোল্ড স্টোরেজে। ওরা বলছে আমরা বিজেপির সাথে গেলে পরে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে ত্রিপুরা মথা বা মাননীয় প্রদ্যুৎ মানিক্য কিশোরের এই স্বপ্ন বাস্তবায়নে বাধা কে? তিনি ত্রিপুরার রাজনীতির লাইমলাইটে কি এসছেন? প্রথমত হলো এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএ, এটা যখন বিল হিসেবে ছিল, সিএবি, এই দাবিতে উনি এই বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকার সময়তে লড়াই করতে গিয়ে তার ছেলেরা গুলি খেয়েছে। কিন্তু আজকে তাদের সাথেই দহরম মহরম, তাদের সাথে হাত ধরাধরি করে আছে। কোথায় বলছেন না তো। তারপরে এই ট্রাইপার্টের চুক্তি করেছে, 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যা যা চাওয়া হয়েছে এই ট্রাইপার্টের এগ্রিমেন্টের মধ্যে সব হবে। আসলে হচ্ছে না তো। কে বাধা দিচ্ছে? সিপিএম তো বাধা দিচ্ছে না। সিপিএম তো বলছে হ্যাঁ হোক, আমরা হয়তো ভিন্নভাবে চাই, যাই হোক, আমরা যেটা চাইছি এখন এটা হচ্ছে না, তোমরা যেটা চাইছো হোক না, আমাদের কোনো বাধা নেই তো।
তো কারা বাধা দিচ্ছে? বিজেপি। কিন্তু সেই বিজেপির সাথে ওনাদের অসুবিধা নেই। আর সিপিআইএম নীতিগতভাবে এই উন্নয়নে তোমার সাথে আমাদের কোনো ফারাক নেই। ওনারা স্লোগান তোলেন থানচা, হ্যাঁ বলে থানচা তো ভালো, আমি বলি থানচা ভালো, থানচা দরকার, তো আমরা তো থানচার বিরোধী না। কিন্তু তোমার থানচা, তোমার স্বপ্ন, তোমার স্লোগান, তোমার লাস্ট ফাইট, তোমার কনস্টিটিউশন সলিউশন কে করছে না? বিজেপি। তো তাদের সাথে তার তার কোনো সমস্যা নেই। সমস্যা কার? যে সিপিআইএম নীতিগতভাবে তোমাদের দাবিগুলো হুবহু না হলেও তার যে ইতিবাচক দিকগুলো আমরা সমর্থন করি, এগুলি হোক। কিন্তু আমাদের সাথে ওনার সমস্যা তো হবেই। তো সমস্যা তো ওই বললাম নীতিগত। ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো শত্রুতা নেই। উনিও আমাকে এই সম্মান দিয়ে কথা বলেন, আমি সম্মান দিয়ে কথা বলি, আগামী দিনও বলবো। কাজেই এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং নীতিগত। স্যার, যে মাওবাদীরা সেনাদের হত্যা করলো, নিরীহ মানুষকে হত্যা করলো, সেই মাওবাদীদের পক্ষে বিবৃতি প্রকাশ করেছে কমিউনিস্ট পার্টি বলে দাবি করছে বিজেপি, এবং বিজেপি বেশ কিছুদিন সেটা নিয়ে আন্দোলন করছে। বিজেপি নেতারা বলছেন যে মাওবাদী আর মার্ক্সবাদী দুটো এক। কি বলবেন? আমি বলবো আমি যে হাসবো না কাঁদবো, আমাদের এই বিবৃতির বিরুদ্ধে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো বক্তব্য নেই। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কমিটির তরফ থেকে কোনো বক্তব্য নেই। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বিরোধিতা নেই। কারা বলছে? এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির কিছু নেতা মন্ত্রীরা। আমি আগে বলবো তারা দয়া করে বিনয়ের সাথে বলবো আমাদের যে বিবৃতি লাইন বাই লাইন পড়ুন। ছত্তিশগড়ে হোক, ঝাড়খণ্ডে হোক বা অন্য যে কোনো রাজ্যে মাওবাদী বা পিডাব্লিউজি বা নকশালাইট তাদের দমনে যদি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়, কখনো কি সিপিআইএম বিরোধিতা করেছে? কখনো করেনি। সিপিএম কি বলে যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যখন সন্ত্রাসবাদ ছিল, সেই টিএনবি থেকে এনএলএফটি অব্দি আমাদের স্ট্যান্ড কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বতোভাবে যত জোরদার করা সম্ভব করতে হবে, জনগণকে নিয়ে, জনগণকে বাদ দিয়ে নয়। শুধু মিলিটারি দিয়ে, সিআরপিএফ বিএসএফ দিয়ে সন্ত্রাসবাদ দমন করা যায় না। কিন্তু তার সাথে পাশাপাশি পলিটিক্যাল ডায়লগ করতে হবে। এই ত্রিপুরার যে এটিপিএলও থেকে শুরু করে এনএলএফটি অব্দি সন্ত্রাসবাদের হাতে কারা বেশি জীবন দিয়েছে, কারা বেশি স্যাক্রিফাইস করেছে? সিপিআইএম। ইভেন ছত্তিশগড়েও আমাদের পার্টি খুব বড় সেখানে তা নয়, কয়েকটা পকেটে আমরা আছি, সেখানেও আমরা যতজন আমাদের নেতা কর্মীকে হারিয়েছি, বিজেপি ততজনকে হারিয়েছে বলে আমার জানা নেই। সেখানে নকশালদের ঠেকানোর জন্য, দমন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আমাদের কোনো আপত্তি নেই। এবং বর্তমান অপারেশন এই কাগার যখন শুরু হয়েছে আমরা তখনও বিরোধিতা করিনি। আমরা বলছি যে একদিকে নিরাপত্তা ব্যবস্থা, তাদের উপরে বজ্র প্রয়োগ করো, কিন্তু আরেক দিক থেকে পলিটিক্যাল ডায়লগ করো যে তোমরা ফিরে আসো, সংবিধান মেনে কথা বলো। এখানে যেমন বলেছি, এখানে যখন অপারেশন কাগার শুরু হলো, 2 শতাধিক লোক খুন হলো এবং সিরিয়ান রিপোর্ট, আমি তথ্য সংগ্রহ করছি, আগামী সপ্তাহ 10 দিনের মধ্যে আমি একটা আর্টিকেল লিখবো একদম তথ্য সহ। 2 শতাধিক লোক যে নকশাল নামে খুন হয়েছে, হ্যাঁ কিছু নকশাল তো আছেই, কিন্তু ভালো অংশ হল নিরীহ মানুষ। এদেরকে ধরে ধরে খুন করা হয়েছে।
প্রকৃত নকশাল খুনে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিরীহ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাকে এই নৃশংসভাবে আইনের আওতায় না নিয়ে এসে এইভাবে হত্যা করা, তার আমরা বিরোধী। এখন এই অপারেশন কাগার যখন খুব জোরদারভাবে হলো, মাওবাদীর তরফ থেকে সরকারের কাছে লিখিতভাবে একবার দুবার না, বারবার তারা জানিয়েছে আমরা আলোচনায় বসতে চাই, আমরা সমাধান চাই। হ্যাঁ, অবশ্যই চাপে পড়ে, অবশ্যই চাপে পড়ে, কিন্তু তারপরও বলছে যে না, নো ডায়লগ। এরপরও আরো 30 জনের উপরে নিরীহ মানুষ খুন হলো, কয়েকজন মাওবাদী সহ। তখনই আমরা বলেছি, এর আগে আমরা বলিনি যে না, এইভাবে এটা তো ঠান্ডা মাথায় অমানবিকভাবে কিছু কট্টরের সাথে সাধারণ মানুষকে খুন করা। আমাদের এই দেশে, ভগবান বুদ্ধের দেশে, রবীন্দ্রনাথ নজরুলের দেশে, আমরা সারা পৃথিবীতে আমরা শান্তির বাণী ছড়াই। এই দেশে তো, গান্ধীর দেশে এটা চলতে পারে না। আমরা বলেছি হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা শিথিল করার জন্য একবারও যেন আমরা বলছি না, এখনো বলছি না, কিন্তু এরা আলোচনা করতে আসছে, আলোচনার সুযোগ দাও। তার সাথে কি কারণে সেখানকার আদিবাসীরা এই অস্ত্র ধরছে বা এরকম ভাবে মিসলেড হচ্ছে, বিপদগামী হচ্ছে। মাওবাদীরা সব ঠিক করছে বলছি না, ত্রিপুরাজ্যের যারা এনএলএফটি, টাইগার ফোর্স, তারা সব ঠিক করছে আমরা কখনো বলিনি, কিন্তু তারা মিসগাইডেড, মিসলেড। তাহলে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে তাদের যে ক্ষোভের কারণটাও দেখতে হবে। তো এটাই তো বিজেপিও করছে। আজকে মণিপুর, কেন মণিপুর? সেখানে আজকে প্রায় 2 বছর ধরে আগুন জ্বলছে। সেখানে তো ট্রুস মানে অস্ত্র সংবরণ চুক্তি তুমি এখানে করছো না, নাগাদের সাথে তুমি করছো না, এনএসসিএন এর সাথে, নাগা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তাহলে তুমি নাগাদের সাথে করতে পারছো, মণিপুরে তো প্রতিদিন আগুন জ্বলছে, প্রতিদিন, এই তো পরশুদিনও আবার হলো, সেখানে তুমি ট্রুস তুলছো না তো কেন? যে না, আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। এখানেও তো আমরা বলছি না তুমি ফোর্স তুলে নাও। আর তুমি ছত্তিশগড়ের বেলায় তখন যে না, এসব হবে না, এটা তো নতুন কথা নয়। এবং এর সাথে এটাও বলছি, আমি বলেছি একটা ইন্টারভিউতে যে 2000 থেকে 2005 সালের মধ্যে একটা এই বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন অজিত যোগী কংগ্রেসের সরকার। আমরা 3-4টে আসনে লড়াই করি, জিতবার কোনো সম্ভাবনা তখন ছিল তা নয়, আমাদের প্রচারের জন্য, চিহ্নকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি সেখানে প্রচারে গিয়ে এই মাওবাদীদের খপ্পরে পড়েছি। রাত্রেবেলা হঠাৎ করে দরজা টুকি মারছি, দরজা খোলো, খুলে দেখি তো আমি তো ভয়ে আমি কম্পমান। বলছে কাল তুম नहीं जाओगे। क्यों? आप लोग कौन है? ওরা বলছে हम लोग PWG। इस बार अजित जोगी कांग्रेस पार्टी को क्षमता से निकलना है, हटाना है, भारतीय जनता पार्टी को हम लाएंगे, उनका साथ हमारा ये एग्रीमेंट हुआ है। নারায়ণপুরে আমাদের প্রার্থী ছিল। কেন? আমি বললাম তোমরা তো মাওবাদী, নিজেদেরকে বামপন্থীও বলো, আমরা বামপন্থী, বরঞ্চ তোমাদের তো বামপন্থীদের সমর্থন করা উচিত, তবে বন্দুক দিয়ে নয়, ওই পথে না, রাজনৈতিক ইস্যু তুলে। नो, भारतीय जनता पार्टी हमको कुछ सब कर देंगे, हमारा जो मांग पूरी करेंगे। আমি সাক্ষী। এবং এটা ছত্তিশগড়ের পত্র পত্রিকাতে এসব অনেক কথাগুলো উঠেছে, লিখেছে এগুলো। এরপরে যখন ভারতীয় জনতা পার্টির সরকার হলো, রমন সিং এর সরকার আসলো, কংগ্রেস বিরোধী দল, রমন সিং সরকার দুর্নীতি নিয়ে কংগ্রেস
পদযাত্রা বের করেছে বাস্তার জেলাতে, তাদের একটা পদযাত্রা ছিল, ব্রাশ ফায়ার করে প্রায় 1.5 ডজন নেতাকে খুন করেছে। ভারতীয় জনতা পার্টি তাদের এই দায় অস্বীকার করতে পারবে? কাজে ত্রিপুরাজ্যের কিছু বিজেপি নেতা, এরা যেন সর্বভারতীয় নেতা, এরা যেন সারা দেশের নীতি নির্ধারণ করে, এটা কোর ব্যাং হয়ে এরা সমুদ্রের গল্প বলে। এই হলো যে এই মাওয়িস্টদের সম্পর্কে আমাদের বক্তব্য। এখানে মাওয়িস্ট তারা ঠিক করছে, নো, উই নেভার সে লাইক দিস। মাওয়িস্টদের পথ এটা বন্ধা পথ। স্যার, আমার শেষ প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটি রাজ্যকে নির্দেশিকা জারি করে 30 দিনের ভিতরে যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো কিংবা আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা করার জন্য, এবং প্রতিটা জেলায় ডিটেনশন ক্যাম্প চালু করার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও বেশ কিছু পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে কিছু বাংলাদেশিকে পকড়াও করছে। এবং এই যে ত্রিপুরাকে কেন্দ্র করে অবৈধ অনুপ্রবেশ, সেটা কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয় কি? কি বলবেন আপনি বিরোধী দলনেতা হিসেবে? নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের কথা বলবো না, এই গত সপ্তাহ 10 দিনের মধ্যেই তো রেল স্টেশনে, বিমানবন্দরে, বাস স্টেশনে বহু লোক ধরা পড়েছে। বর্ডার সামলাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কারা? কেন্দ্রের সরকার, বিজেপি। রাজ্য সামলাচ্ছে রাজ্য পুলিশ। কারা? সরকার, বিজেপি। তো এটা যদি সরকারের তরফ থেকে একটু শিথিলতা না থাকে, এইভাবে সারা ত্রিপুরাজ্যের চারিদিকে কাঁটাতার বেড়া থাকা সত্ত্বেও এই জাতীয় ঘটনা হওয়া সম্ভব? যে কোথাও সে জায়গাতে ত্রুটি আছে বলেই এটা হচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক তো সেদিনই কথা বলেছে। আমাদের সিপিআইএম আমরা বারবারই বলছি যে বিদেশি শনাক্তকরণে সরকারকে একচক্ষু হলে হবে না। বিদেশি সেই হিন্দু হোক, মুসলমান হোক, ট্রাইবেল হোক, এটা পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক বা বার্মিস হোক বা চাইনিজ হোক বা ভুটানিস হোক, একটা জাতি হিসাবে, দেশ হিসাবে আমাদের নীতি একটাই হওয়া উচিত, দুরকম না। আর বিশেষ করে আমাদের ত্রিপুরার যে সমস্যা হলো অনুপ্রবেশ বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে কিভাবে আমরা মোকাবেলা করব। চুক্তি হয়েছে ইন্দিরা মুজিবের 1971 মার্চ মাসে কাট অফ ডেট ঘোষণা হয়েছে। তারপর আসাম চুক্তি হয়েছে 1985। সে চুক্তি অনুযায়ীতেই যেই আসামে এই বিদেশি শনাক্তকরণ, তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো, এগুলোর লিপিবদ্ধ হয়েছে। এবং তার জন্য ভারত সরকারের একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর, এসওপি আছে। কিন্তু এখন যা হচ্ছে, ধর্ম ভাষায় বাছাই বাছাই করে। কোনো একটা নির্দিষ্ট ধর্ম হলে পরে একরকম নীতি, আরেক ধর্ম হলে আরেকটা নীতি। এটা তো হওয়া উচিত নয়, একটা দেশ আমাদের। কাজে এটা হলে পরে তো একটা ডিসক্রিমিনেশন হবে, ওই পারে এ পারে, জনগণের মধ্যে খুব সঞ্চারিত হওয়ার জন্য সুযোগ তৈরি করে দেবে। কাজেই এই যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর, ভারত সরকারের যে নীতি আছে, এই নীতি অবলম্বন করে, এটা গুজরাট হোক বা রাজস্থান, পশ্চিমবাংলা হোক বা আসাম বা ত্রিপুরা, এটা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে তো এটা হচ্ছে না। এখানে পত্রিকাতে উঠছে প্রতিদিন, জায়গা কিনছে, জমি কিনছে, আধার কার্ড সংগ্রহ করে নিচ্ছে, ভোটার তালিকাতে নাম উঠছে, এবং টাওয়ার কিছু লোক এর পেছনে তাদের এই লম্বা হাত, এই সমস্ত কথাগুলি পত্রিকা লেখছে। তো সরকারের তরফ থেকে তো কোনো জবাব হয় না, উত্তর দেয় না। কাজেই এ নিয়ে আমাদের কোনো রকমের যে মানে দ্বিচারিতা নেই বা দ্বিমত নেই। আমরা বলছি আইন আইন, সবার জন্য একই
একই মাপকাঠিতে এটা প্রযোজ্য হবে এবং অবশ্যই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর মেনটেন করে একজন লোককে শুধু কারোর হলো, সন্দেহ হলো বাংলাদেশি, জবরদস্তি করে ঠেলে পাঠিয়ে দিলাম, নো। তার যাচাই করার যে পদ্ধতিগুলো আছে সরকারের, এগুলি সম্পূর্ণ মান্যতা দিয়েই এটা করতে হবে। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।